বিহারে অবস্থিত তীর্থক্ষেত্র গয়া ভারতের একটি অতি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই গয়াতে যেমন একদিকে বয়ে চলেছে ফল্গু নদীর মতো একটি পবিত্র নদী, আরেকদিকে রয়েছে দেবী সতীর ৫১টি শক্তিপীঠের মধ্যে অন্যতম মা মঙ্গলা গৌরীর মন্দির সহ বিভিন্ন রকম পৌরাণিক কাহিনীর সাথে ওতপ্রোতভাবে জড়িত বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান। আপনারা খুব কম খরচে কিভাবে গয়া ভ্রমণ করবেন তার সম্পূর্ণ তথ্য দিয়ে সাজানো থাকবে আজকের এই ভিডিওটি। আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এখন গয়ার আশেপাশে যে কয়টা মন্দির আছে আমরা ঘুরে দেখব। এখানে বিষ্ণুপাদ মন্দির আছে, ফল্গু নদী আছে, সীতাকুণ্ড সহ বেশ কয়েকটা মন্দির রয়েছে। এগুলো ঘুরে দেখব এবং কিভাবে ঘুরে দেখবেন কম খরচে তার সমস্ত তথ্যই থাকবে। চলুন আমাদের সাথে গয়া ঘুরে দেখবেন। এখন আমরা ভারত সেবা সংঘের সামনে থেকেই একটা অটো করব। অটো করে প্রথমেই যাব বিষ্ণুপাদ মন্দির। চলুন। তো এখন আমরা ভারত সেবা সংঘ থেকে বেরিয়ে পড়েছি। এখন একটা অটো ধরে আমরা প্রথমে যাব বিষ্ণুপদ মন্দিরে। চলুন। আমরা টোটোতে উঠে পড়েছি। আমাদের গন্তব্য হলো বিষ্ণুপদ মন্দির। আর আমরা ভারত সেবা সংঘ থেকে টোটো পেয়েছি। টোটোতে আমাদের ভাড়া হলো জনপ্রতি ২০ টাকা করে। ওনারা কিন্তু অনেক বেশি দাম চাইবে, একটু দরদাম করে নেবে, তাহলে কম হবে। আর চলুন আমাদের সাথে বিষ্ণুপদ মন্দির দর্শন করবেন। আমরা চলে এসেছি বিষ্ণুপাদ মন্দিরে। ওই হলো বিষ্ণুপাদ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই মন্দিরটাই আমাদের প্রথম গন্তব্য। খুব সুন্দর মন্দির। আপনারা গয়া আসলে কিন্তু অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। চলুন দেখি মন্দিরের ভিতরে ঢুকি। আসুন। ফল্গু নদীর তীরে অবস্থিত বিষ্ণুপদ মন্দির গয়ার উল্লেখযোগ্য মন্দিরগুলোর মধ্যে একটি। বিষ্ণুপদ মন্দিরের চূড়ায় রয়েছে একটি সোনার পতাকা, যার ওজন প্রায় ৫০ কেজি। এই হলো বিষ্ণুপদ মন্দিরের মূল প্রবেশদ্বার। এই যে এখানে বিষ্ণুর পদচিহ্ন প্রথম পড়েছিল, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা দর্শন করে আসি, তারপর আপনাদের বলছি যে কিরকম। আমরা বিষ্ণুপদ মন্দির দর্শন করলাম। মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর। মূল মন্দিরে ভগবান বিষ্ণুর প্রায় ৪০ সেন্টিমিটার দীর্ঘ পদচিহ্ন বা বিষ্ণুপদ পাথর খোদাই করা রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণু তার পায়ের ছাপ দিয়ে গয়াসুর নামক অসুরকে বধ ও দমন করেছিলেন। এই মন্দিরটি প্রতিদিন সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন বহু ভক্ত আসেন এই মন্দিরে পিণ্ডদান করতে। আর এইখানে আপনারা কিন্তু এই পুজো দেওয়ার জন্য সমগ্র পুজোর সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে বেশ অনেকগুলো দোকান, যেখানে পুজোর ডালা এবং ভোগ প্রসাদ পাওয়া যাচ্ছে। আপনারা এখান থেকে ভোগ প্রসাদ এবং পুজোর ডালা কিনে নিতে পারেন। এছাড়াও রয়েছে নানা রকম পুজো সামগ্রী। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কেনাকাটা এখান থেকে করে নিতে পারেন। আর এখানে লকারেরও ব্যবস্থা রয়েছে। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই এই লকারে আপনারা ফোন রেখে যেতে পারেন। লকার কিতনে কা? 5 রুপিস। আচ্ছা। বিষ্ণুপদ মন্দির দর্শন করে মন্দিরের পাশ দিয়েই একটি রাস্তা চলে গিয়েছে ফল্গু নদীর দিকে। এরপরে আমরা যাচ্ছি ফল্গু নদীর তীরে। চলুন ফল্গু নদী দেখবো। বিষ্ণুপদ মন্দির দেখেই আমাদের পরবর্তী ফল্গু নদী। রাস্তাটা আপনাদের দেখিয়ে দিলাম। বিষ্ণুপদ মন্দির থেকে ফল্গু নদীতে আসার এই রাস্তাটা কিন্তু বেনারসের গলির মতো, আর এরকম ঢালু। রাস্তাটা খুব সুন্দর, যাওয়ার রাস্তাটা। চলুন ফল্গু নদীর তীরে। আমরা প্রায় ফল্গু নদীর কাছেই চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ফল্গু নদী। আর এই সিঁড়ি দিয়ে নেমেই ফল্গু নদীর কাছে যেতে হবে। আর এই সিঁড়ির পাশেই রয়েছে একটি গাছ, আর গাছে লাগানো রয়েছে মৃত ব্যক্তিদের ফটো। যারা ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে আসেন, তারাই যেই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদান করেন, সেই মৃত ব্যক্তিরই ফটো এখানে রেখে যান। আপনারাও বিষ্ণুপদ মন্দির দর্শন করে ফল্গু নদীর দিকে যাওয়ার সময় অবশ্যই এই জায়গাটি দেখবেন। এবার সামনে ফল্গু নদী। ফল্গু নদীর দিকে এবার আমরা যাব। এই সিঁড়িটা পেরোলেই ওপাশে গেলেই ফল্গু নদী। চলুন আমাদের সাথে। আর ফল্গু নদী বিষ্ণুপদ মন্দির থেকে ফল্গু নদী যাওয়ার রাস্তাটা তো আপনাদের দেখালাম। এবার সামনেই নদী আছে। এই সিঁড়িগুলো কিন্তু খুব উঁচু উঁচু, মানে অনেকটা উঁচু। আসার সময় খুব সাবধানে আসবেন। এবার চলুন আমাদের সাথে
এই সামনেই ফল্গু নদী, ফল্গু নদীটা আপনাদের দেখাই, ওই যে পেছনে দেখা যাচ্ছে ওটাই কিন্তু ফল্গু নদী। আর এখন ভালোই জল আছে, চলুন সামনে গিয়ে দেখাই ভালো করে, আসুন। এই হলো ফল্গু নদী। এখন দেখুন নদীতে কত জল রয়েছে, খুব সুন্দর। এমনি সময় কিন্তু নিচে নামা যায়, এখানে বালি খুঁড়লে জল বেরোয়, কিন্তু এখন তো জল একেবারে ভর্তি রয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর এই ফল্গু নদী আপনারা দেখবেন। আর এই নদীর ধারে কিন্তু সব ক্রিয়াকর্মগুলো হচ্ছে, পিণ্ডদান প্রক্রিয়া চলছে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন, যারা পিণ্ডদান করেন তারা কিন্তু এখানেই আসেন পিণ্ডদান করতে, এবং এখানে বেশ কয়েকটি পিণ্ডদানের প্রক্রিয়া চলছে। তো আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা পরের গন্তব্যে যাব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে রয়েছে, ওইটা হচ্ছে সীতা ব্রিজ। ওই ব্রিজে এখন আমরা যাব, ওই ব্রিজ দিয়ে পার হয়ে আমরা সীতাকুণ্ডে যাব। এখন চলুন আমাদের সাথে, ঘুরে ঘুরে দেখবেন গয়ার আশেপাশের মন্দিরগুলো, চলুন। এই হলো গয়ার বিখ্যাত ফল্গু নদী। আর এই ফল্গু নদীর তীরেও কিন্তু পিণ্ডদান করা হয়। আমরা যখন ফল্গু নদীর তীরে পৌঁছাই তখন দেখতে পাই বহু মানুষই ফল্গু নদীর তীরে পিণ্ডদান করছেন। আর এই ফল্গু নদীর তীরেও প্রতিদিন প্রচুর মানুষ আসেন পিণ্ডদান করতে। তাই এই ফল্গু নদীর তীরও কিন্তু খুব পবিত্র একটি স্থান। আপনারা অবশ্যই গয়া ভ্রমণে এলে ফল্গু নদীর তীরে আসবেন। नहीं हो तो कभी भूत प्रेत के साथ योनियों में चले गए हो, जिनका अकाल मृत्यु को प्राप्त हो गया हो, जिनका कभी हमको आना जाना होना नहीं हो, या कोई। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়টা হচ্ছে ব্রহ্মগিরি পর্বতের সাবিত্রী পাহাড়। হ্যাঁ, ওখানেও এই প্রায় 600 মতো সিঁড়ি আছে, ট্রেক করে উঠতে হয়। তো দেখি আমাদের সময় হয় নাকি, যদি সময় হয় উঠবো, আপনারা আসলেও আসতে পারেন। আমাদের হাতে সময়টা খুব কম আছে এই জন্য, তবে ভালো, এই মন্দিরটাও ভালো। আরো একটু ভালো করে আপনাদের সাবিত্রী পর্বত এবং মা সীতা সেতু দেখাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি কিন্তু সাবিত্রী পর্বত, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো মা সীতা সেতু। এইবার চলুন ফল্গু নদীর চারিদিকটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই ফল্গু নদীর তীর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আপনাদের এখানে কিছুটা সময় কাটাতেও ভালো লাগবে। আপনারা যারা গয়াতে শুধুমাত্র পিণ্ডদান করতে আসবেন তারাও কিন্তু এই ফল্গু নদীর তীরে পিণ্ডদান করতে পারবেন, আগেই বললাম আপনাদের। আর আপনারা যারা গয়া ভ্রমণে আসবেন তারাও কিন্তু অবশ্যই ফল্গু নদীর তীরে আসবেন। আর দেখুন এখানে বিশ্রাম নেওয়ার সুন্দর ব্যবস্থা করে দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে, বিস্তৃত শেড রয়েছে, সব রকম ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। তাই ফল্গু নদীর তীরে আসলে আপনাদের ভালোই লাগবে। আমরা অনেকটা সময় এখানে কাটালাম, ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো সীতাকুণ্ড। আর এই সীতাকুণ্ড কিন্তু খুব সুন্দর একটি স্থান। ফল্গু রিভার দেখে এবার আমরা যাচ্ছি মা সীতা ব্রিজে। এই যে মা সীতা ব্রিজ দিয়ে এবার ক্রস করে আমরা সীতাকুণ্ড দেখবো, চলুন। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো মা সীতা সেতু। আমরা ধীরে ধীরে মা সীতা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। আর পাশেই রয়েছে ফল্গু নদী। এছাড়াও এখানে রয়েছে গয়াজি ড্যাম। এই ড্যামটিও আপনাদের মা সীতা সেতু থেকে দেখাবো। গয়া ভ্রমণের আদর্শ সময় হলো নভেম্বর থেকে মার্চ মাস, কারণ এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মা সীতা সেতুর একেবারে কাছেই পৌঁছে গেছি। এবার চলুন সিঁড়ি দিয়ে সেতুর ওপরে ওঠা যাক। এই পৌঁছে গেছি মা সীতা সেতুতে, দেখাবো। আর তার আগে ড্যামের সুন্দর একটা ভিউ আছে, সেই ভিউটাও আপনাদের দেখাবো। আসুন, খুব সুন্দর ভিউ, এদিক থেকে আসুন। এখানে সেতুর খুব সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, খুব ভালো লাগবে দেখলে পরে। এখান দিয়ে জল পড়ছে ড্যামের, দেখাচ্ছি। চলুন ভিউটা আপনাদের দেখাই একবার, চলুন।
এই হলো গয়াজি ড্যাম, যেটি মা সীতা সেতু থেকে দেখতে অপূর্ব লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই গয়াজি ড্যাম দেখবেন, খুব ভালো লাগবে। আর এই জায়গাটি ফটো তোলার জন্য কিন্তু খুবই আদর্শ। আমরা বেশ কিছুটা সময় ধরে এই ড্যামটিকে দেখলাম, আমার তো খুব ভালো লাগছিল। ড্যামের সামনে কিছুটা সময় দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে। এবার চলুন মা সীতার সেতু আপনাদের ভালো করে দেখাই। এই হলো মা সীতা সেতুর প্রবেশদ্বার। দেখুন লেখা রয়েছে মা সীতা সেতু। এই সেতুটি কিন্তু ভীষণই সুন্দর, আর বহু মানুষই বিষ্ণুপাদ মন্দির এবং ফল্গু নদী দেখে এই সেতু পার হয়ে সীতাকুণ্ডে যান। এই সেতুটি 411 মিটার দীর্ঘ। আর এই ফল্গু নদীরও কিন্তু একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্রের অনুপস্থিতিতে দেবী সীতা স্বয়ং ফল্গু নদীর তীরে রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন। এই প্রবেশ করেছি মা সীতা সেতুতে। খুব সুন্দর এই সেতুটা। এখন হেঁটে হেঁটে আমরা পার হয়ে যাব। আর এই যে এইদিকে রয়েছে এই ড্যাম এখান থেকে দেখা যাচ্ছে। জল খুব সুন্দর, খুব ভালো লাগছে। আপনারা আসলে কিন্তু যখন আপনারা বিষ্ণুপাদ মন্দির দেখবেন, তারপরে ফল্গু নদীতে আসবেন, ফল্গু রিভার আসার পরে এই ফল্গু রিভারটা মা সীতা ব্রিজ দিয়ে ক্রস করবেন। ক্রস করে তারপর সীতাকুণ্ডে যাবেন। তাহলে এই মানে এই যে এই ড্যামটা খুব ভালো করে দেখতে পারবেন। আর এই সেতুটা দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগবে। সেতুটাও খুব সুন্দর। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার আমরা যাব সীতাকুণ্ডে। আপনারাও কিন্তু আমাদের মতো এইভাবে মজা করে মা সীতা সেতু পার হবেন, খুব ভালো লাগবে। এইখান থেকে এই যে সাবিত্রী পাহাড়, এটা দেখা যাচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওই যে ব্রিজটা, আপনারা যখন ট্রেন করে আসবেন তখন এই ব্রিজ আর সাবিত্রী পাহাড় এই দুটো কিন্তু দেখা যায়। খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে সেতুর ওপর দিয়ে যাওয়ার। আর জলের একটা সুন্দর শব্দ হচ্ছে, এই শব্দ শুনে শুনে যেতেও কিন্তু খুব ভালো লাগছে। এই ব্রিজ পার হলাম, এই যে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। পুরো ব্রিজটা আমরা হেঁটে মানে ক্রস করে আসলাম সীতাকুণ্ড। হ্যাঁ, আর এই যে এখানে যে দেয়ালগুলো রয়েছে না, এই প্রাচীরের দেয়ালগুলো সুন্দরভাবে কারুকার্য করা। দেখাচ্ছি আপনাদের, খুব ভালো লাগবে মানে জায়গাটা। এবার আমরা এখান দিয়ে হেঁটে চলে যাব সীতাকুণ্ডে। চলুন। এই সীতাকুণ্ড ফল্গু নদীর তীরে বিষ্ণুপদ মন্দিরের বিপরীতে অবস্থিত। গয়ায় পিতৃপুরুষের পিণ্ডদান করতে আসা তীর্থযাত্রীদের জন্য এই স্থানটি খুবই পবিত্র একটি তীর্থক্ষেত্র বলে মনে করা হয়। কারণ এই সীতাকুণ্ডেই মাতা সীতা রাজা দশরথের উদ্দেশ্যে বালুকা দ্বারা পিণ্ডদান করেছিলেন। এই জন্য গয়া ভ্রমণে আসা সকল তীর্থযাত্রী এই সীতাকুণ্ড একবার হলেও দর্শন করেন। এই ফল্গু নদীর পাশ দিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের দিকে। তো এতটা গরম পড়লো, রোদ লাগছে, তাই রোদ টুপিটা কিন্তু ইউজ করতে হচ্ছে। আপনারাও যদি আসেন এইরকম রোদ টুপি বা ছাতা কিছু একটা নিয়ে যাবেন, আর জলের বোতল সাথে রাখবেন। এতটাই রোদ, এই যে আমরা রোদ টুপি পরে নিয়েছি। আচ্ছা, এখন আমরা চলে এসেছি সীতাকুণ্ডে। আমরা ফল্গু নদী থেকে মা সীতা ব্রিজ ক্রস করে এই সীতাকুণ্ডে আসলাম। এবার সীতাকুণ্ডের ভেতরে যাব। চলুন দর্শন করি, চলুন। এটি হলো সীতাকুণ্ডের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটিও খুবই সুন্দর। এই প্রবেশদ্বার দিয়েই এখন আমরা সীতাকুণ্ডে প্রবেশ করব। আর এই হলো সীতাকুণ্ড। আমরা সীতাকুণ্ড দর্শন করলাম। সীতাকুণ্ডের পাশে বেশ কয়েকটি মন্দির রয়েছে, ওই মন্দিরগুলো আপনারা অবশ্যই দর্শন করে নেবেন। আমরাও করলাম। হাতে কিছুটা সময় নিয়ে আসবেন, তাহলে এই জায়গাটি খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন। আমরা কিন্তু বেশ অনেকটা সময় ধরে এই জায়গাটি ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। আর চারিদিকের পরিবেশও খুবই সুন্দর। যেহেতু মন্দিরগুলো বন্ধ ছিল, তাই বাইরে থেকেই আমরা দর্শন করলাম। প্রত্যেকটি মন্দির দর্শন করেই বেশ শান্তির অনুভূতি হলো। এখানে অনেক মন্দির আছে, তো এখানে কিছুটা সিঁড়ি দিয়ে উঠেও একটা মন্দির আছে। চলুন দেখি, দর্শন করে আসি। এবার চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে বেশ কয়েকটি মন্দির আছে, সেই মন্দিরগুলো দর্শন করি। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল এই সীতাকুণ্ড দর্শন করার জন্যে। যারাই গয়া ভ্রমণ করেন তারা কিন্তু এই সীতাকুণ্ডে আসেন, তাই আপনারা অবশ্যই সীতাকুণ্ড দর্শন করবেন। আগেই বললাম এটি কিন্তু খুবই পবিত্র একটি তীর্থস্থান। এবার এগিয়ে গিয়ে চলুন মন্দিরের দেবতা দর্শন করি। এই মন্দিরগুলো বন্ধ ছিল,
কিন্তু বাইরে থেকে আমরা দর্শন করলাম এবং বাইরে থেকে দর্শন করেও কিন্তু বেশ ভালো লাগলো। আপনারাও এখানে এসে মন্দির বন্ধ থাকলেও বাইরে থেকে একবার হলেও মন্দিরগুলো দর্শন করে নেবেন, খুবই ভালো লাগবে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বহু ভক্ত প্রতি বছরই গয়া ভ্রমণে আসেন আর এইভাবে গয়ার প্রতিটি তীর্থস্থান দর্শন করেন। আমাদের মন্দির দর্শন হয়ে গেল, এবার চলুন সামনের দিকে এগিয়ে যাই। আর এই সীতাকুণ্ডটা কিন্তু অনেক বড়, বেশ কয়েকটা মন্দিরও রয়েছে। আর এই যে এটা একটা পার্কের মতো, যে সীতা বাদিকা লেখা রয়েছে। আর এই যে পার্কটার ভেতরে অনেকটাই বড়, আসুন এই যে এর ভেতরে আছে, আপনারা বসতে পারেন। এখানে বড় পার্কটা ভালো, এটা এগুলো ঘুরে ঘুরে দেখবেন। মন্দির দর্শন করার পর অবশ্যই একবার হলেও এই পার্কে আসবেন। এই পার্কের পরিবেশ হলো একেবারে শান্ত ও নিরিবিলি। এখানে বসে কিছুটা সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগবে। আমরা আবার চলে এলাম ফল্গু নদীর তীরে এবং আরো একটি সুন্দর জিনিস আপনাদের দেখাই। এখানে রয়েছে একটি নিম গাছ। এই নিম গাছটির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি সীতাকুণ্ডের পাশেই কিন্তু অবস্থিত। বহু ভক্তরা সীতাকুণ্ড দর্শন করে মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিল বেঁধে যান। আপনারা চাইলে আপনাদের মনস্কামনা পূরণের জন্য এই নিম গাছে ঢিল বাঁধতে পারেন। বহু ভক্তরাই ঢিল বাঁধছিলেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড, এই নিম গাছটি সীতাকুণ্ডের ঠিক পাশেই কিন্তু রয়েছে। তাই সীতাকুণ্ড দর্শন করে আপনারা এই নিম গাছটিও দর্শন করে নেবেন। আর এই হলো ফল্গু নদী। আর ওই যে দূরে ব্রিজটি দেখা যাচ্ছে, এই ব্রিজটি কিন্তু ট্রেন থেকেও দেখা যায়। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। যদি আবহাওয়া মনোরম থাকে তাহলে এখানে বসে কিছুটা সময় কাটাতে ভালোই লাগবে। আর চারিদিকটা ভালো করে ঘুরে দেখবেন, জায়গাটি কিন্তু সত্যি খুবই সুন্দর। ফল্গু নদীর এপার থেকে ওপারটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু কিছু সময় আগে ফল্গু নদীর ওই পারেই ছিলাম। ফল্গু নদীর দুটি পাড়ই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। কিছুটা সময় ফল্গু নদীর তীরে কাটানোর পর আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। আর সীতাকুণ্ড থেকে কিছুটা এগিয়ে এলেই এই মন্দিরটি রয়েছে। এই মন্দিরের দেবতাও আমরা দর্শন করলাম, আপনারাও আমাদের সাথে দর্শন করুন। সীতাকুণ্ড দর্শন করার পরে ফল্গু নদীর তীর ধরে কিছুটা হেঁটে এলেই কিন্তু এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। আর এই মন্দিরেও প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। এটা হলো সীতাকুণ্ড, এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা। মন্দিরের সামনেই রয়েছে সীতাকুণ্ড, এটিও খুব পবিত্র। আপনারা এটিও দর্শন করে নেবেন। আমরাও দর্শন করলাম। হয়ে গেল আমাদের সীতাকুণ্ড দেখা। এবার আমরা অক্ষয় বটে যাবো, আর এখান থেকে ধরে নেব অটো। খুব গরম পড়েছে তাই এখান থেকে নিয়ে নিলাম আখের রস, 1 গ্লাস 20 টাকা। কে দেখি, গরমের জন্য একদম পারফেক্ট। এটা হলো সীতাকুণ্ড দ্বার, এই যে লেখা রয়েছে দেখুন। এটি হলো সীতাকুণ্ডের প্রবেশদ্বার। তো এই দ্বারটিও খুব সুন্দর। আমরা ফল্গু নদী পার হয়ে সীতাকুণ্ডে আসলাম, সীতা ব্রিজ দিয়ে হেঁটে আমরা এই জায়গাটা আসলাম। এবার এখান থেকে আমরা অটো ধরে নেব অক্ষয়বট যাওয়ার জন্য। তো এই প্রবেশদ্বারটা আপনাদের একটু দেখিয়ে দিলাম। এবার এখানে দেখুন প্রচুর অটো টোটো রয়েছে। এখান থেকে আমরা অটো বা টোটো রিজার্ভ বা শেয়ার করে চলে যাব অক্ষয়বটে। প্রবেশদ্বারটি বেশ সুন্দর, চাইলে আপনারা এখানে ফটো তুলে নিতে পারেন। আমরাও ফটো তুলেছিলাম। আর গয়া এমন একটি স্থান যেটি চারিদিক থেকে পাহাড়ে ঘেরা, তাই এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এবার অক্ষয়বট যাওয়ার জন্য এই যে এই টোটোটা আমরা ভাড়া করলাম। আমাদের জনপ্রতি ভাড়া হচ্ছে 10 টাকা করে। চলুন, সীতাকুণ্ড থেকে আমরা এখন যাচ্ছি অক্ষয়বট। টোটোতে উঠে পড়লাম, এখন যাচ্ছি অক্ষয়বট। আর চারিদিকে সিনারিটা কিন্তু দারুণ, দেখাচ্ছি। আমাদের টোটো এগিয়ে চলল অক্ষয় বটের দিকে। আর পাশে রয়েছে ফল্গু নদী।
আর ফল্গু নদীর এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চারিদিকে দৃশ্য এতটাই সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছিল না। টোটো করে যাওয়ার সময় ফল্গু নদী ছাড়াও আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি পাহাড়। আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি। আপনারা যখন গয়া ভ্রমণে বের হবেন তখন সাথে রোদ টুপি বা ছাতা এবং জলের বোতল রাখবেন, এবং যেহেতু এই গয়া ভ্রমণ করতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে তাই সাথে পারলে কিছু শুকনো খাবারও রাখবেন। অক্ষয় বট চলে এসছে, অটো থেকে নেমে গেলাম। এই এবার আমরা অক্ষয় বটের দিকে এগিয়ে যাব, চলুন। এই হলো অক্ষয় বটের প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারটিও খুবই সুন্দর। এই প্রবেশদ্বার দিয়ে এখন আমরা অক্ষয় বটের দিকে এগিয়ে যাব। অক্ষয় বটও কিন্তু গয়ার একটি খুব গুরুত্বপূর্ণ স্থান, তাই আপনারা গয়া ভ্রমণে আসলে অবশ্যই অক্ষয় বট দর্শন করবেন। আমরা পৌঁছে গেছি অক্ষয় বটে, আর এই হলো সেই পবিত্র অক্ষয় বট। গয়ার এই অক্ষয় বট হলো পিতৃপুরুষদের পিণ্ডদান অনুষ্ঠানের জন্য একটি অতি পবিত্র এবং ঐতিহাসিক বটবৃক্ষ। ফল্গু নদীর তীরে বিষ্ণুপদ মন্দিরের কাছেই এটি অবস্থিত। গয়াতে 3টি স্থানে পিণ্ডদান করা যায়। সেই 3টি স্থান হলো বিষ্ণুপদ মন্দির, ফল্গু নদীর তীর এবং এই অক্ষয় বট। বিশ্বাস করা হয় যে গয়ায় পিণ্ডদান অনুষ্ঠান অক্ষয় বট ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। মনে করা হয় এখানে পিণ্ড অর্পণ করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন। এই অক্ষয় বটের একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। এবার চলুন অক্ষয় বটকে নিয়ে যে পৌরাণিক কাহিনীটি রয়েছে সেটি একটু আপনাদের বলি। এই হলো অক্ষয় বট। সীতা যখন রামচন্দ্রের অনুপস্থিতিতে রাজা দশরথের পিণ্ডদান করছিল তখন সাক্ষী ছিল এই ফল্গু নদী, তুলসী গাছ, আর এই হচ্ছে বট গাছ। তুলসী গাছ আর হচ্ছে ফল্গু নদী পরে অস্বীকার করেছিল এই পিণ্ডদানের কথা, কিন্তু এই বট গাছ স্বীকার করেছিল। তাই বট গাছ কিন্তু এখনো অক্ষয় আছে, তাই এর নাম হচ্ছে এই অক্ষয় বট। আপনারা আসলে অবশ্যই অক্ষয় বট দর্শন করবেন গয়াতে আসলে। আর এই তখন ফল্গু নদীকে অভিশাপ দেওয়া হয়েছিল, যে মাতা সীতা অভিশাপ দিয়েছিল যে ফল্গু নদীতে কিন্তু জল থাকবে না, তাই কিন্তু ফল্গু নদীতে জল পাওয়া যায় না। আর তুলসী গাছ যে কোনো জায়গায় জন্মাবে, আর সেই জন্য আমরা তুলসী গাছকে যে কোনো জায়গায় দেখতে পাই। তো এটাই ছিল এর পৌরাণিক কাহিনী এর পেছনে। আর আমরা অক্ষয় বট দেখলাম, খুব ভালো লাগলো এই জায়গাটা। আপনারা বসে কিছুটা সময়ও কাটাতে পারবেন, খুব সুন্দর। যেহেতু এই অক্ষয় বট দেবী সীতার সাক্ষ্য বহন করে তাই স্থানীয়ভাবে একে সীতা সাক্ষীও বলা হয়ে থাকে। আর আমরা যখন অক্ষয় বটে পৌঁছেছিলাম তখন সেখানে পিণ্ডদানের ক্রিয়াকর্ম চলছিল। এখনো পর্যন্ত গয়া ভ্রমণের 3টি ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এই 3টি ভিডিওর মধ্যে প্রথমটিতে শিয়ালদহ থেকে আজমির এক্সপ্রেসে গয়া পর্যন্ত আমার ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং ভারত সেবাশ্রম সংঘে আমাদের রুমের ডিটেলস ইনফরমেশন শেয়ার করেছি। দ্বিতীয় ভিডিওটিতে গয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে কিভাবে আপনারা পিণ্ডদান করবেন তার সমস্ত তথ্য ডিটেলসে শেয়ার করেছি। এবং তৃতীয় ভিডিওটিতে গয়ার বাজেট হোটেল এবং তার সাথে গয়ার ভারত সেবাশ্রম সংঘের থাকা খাওয়া সহ ডিটেলসে সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। ওই ভিডিওগুলোর লিংক আই বটনে দেওয়া রইল। যারা আপনারা এখনো ভিডিওগুলো দেখেননি একটু দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি দেখতে আপনাদের সুবিধে হবে। অক্ষয় বটে রয়েছে বেশ কয়েকটি মন্দিরও, সেগুলো আপনারা দর্শন করে নেবেন। আমরাও দর্শন করেছি। তো কেমন লাগলো অক্ষয় বটে এসে? অক্ষয় বটের অনেক গল্প শুনেছি, আজকে সামনে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। এত সুন্দর এর গল্প আর চোখে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। আর খুব শান্তির জায়গা, এলে মনও আপনার শান্তি হয়ে যাবে। খুব সুন্দর, একবার আসা উচিত এখানে। আমি প্রথমবার এলাম,
এরপর আবার আসতে চেষ্টা করবো। অক্ষয় বটের পাশেই রয়েছে মহাদেবের এই মন্দিরটি, আমরাও দর্শন করলাম। আপনারাও চাইলে মহাদেবের এই মন্দিরটি দর্শন করে নিতে পারেন। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর। এখন যাচ্ছি মঙ্গলা গৌরী মন্দিরে। হ্যাঁ, অক্ষয়বট থেকে এই 5 মিনিট হাঁটলে পরেই মঙ্গলা গৌরী মন্দিরে যাওয়া যাবে। চলুন দেখে আসি মন্দিরটা। এই হলো মঙ্গলা গৌরী মন্দিরের প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারটিও খুব সুন্দর। বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে মন্দিরের কাছে পৌঁছতে হবে। এই মন্দিরটি গয়ার মঙ্গলা গৌরী পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি একটি গয়ার পবিত্র স্থানগুলোর মধ্যে একটি, এবং এই মন্দিরটিও বেশ গুরুত্বপূর্ণ। আপনারা গয়া ভ্রমণ করলে অবশ্যই মা মঙ্গলা গৌরী মন্দিরটি দর্শন করবেন, নইলে আপনাদের গয়া ভ্রমণ অনেকাংশেই অসম্পূর্ণ থেকে যাবে। মা মঙ্গলা দেবীর মন্দিরে বেশ কয়েকটা সিঁড়ির ধাপ পেরিয়ে উঠে এলাম। চলুন মন্দিরের ভেতরে যাই, দর্শন করি। মা মঙ্গলা গৌরীকে দর্শন করার জন্য আমরা মন্দিরে প্রবেশ করেছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই মন্দিরটি বেশ বড় এবং খুব সুন্দর একটি মন্দির। এই মা মঙ্গলা গৌরীর মন্দিরটিও কিন্তু ফল্গু নদীর তীরেই অবস্থিত, এবং এই মন্দিরটি সাধারণত সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এটা হচ্ছে শ্রী মঙ্গলা গৌরী মন্দির, আর এটা হচ্ছে প্রবেশ পথ। আমরা এখন প্রবেশ করব। চলুন আমাদের সাথে মঙ্গলা গৌরী মন্দির দর্শন করবেন। এটি হলো মা মঙ্গলা গৌরী মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানেই ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন মাকে পুজো দেওয়ার জন্যে। আমরাও মন্দিরের কাছে এগিয়ে চললাম। মঙ্গলা গৌরী মন্দিরে প্রতি মঙ্গলবার বিশেষ পূজার আয়োজন করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি মঙ্গলবারে মহিলারা মঙ্গলা গৌরীর উপবাস বা ব্রত পালন করেন। আর আমরা পৌঁছে গেছি মন্দিরের একেবারে মূল গেটের সামনে। এই হলো মঙ্গলা গৌরী মন্দির। আর মন্দিরের গেট এখন বন্ধ আছে, 5 মিনিট পর খুলবে। আমরা একটু অপেক্ষা করি, গেট খুললে আমরা ভেতরে ঢুকবো। আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন এই মন্দিরটি বন্ধ ছিল, তাই ভক্তরা সকলেই লাইনে দাঁড়িয়ে ছিলেন মন্দির খোলার অপেক্ষায়। মন্দির খোলার পর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। মা মঙ্গলা দেবীর মন্দিরে আপনারা পুজো দিতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে, তবে পুজো দেওয়ার জন্য হাতে আপনাদের কিছুটা সময় রাখতে হবে, কারণ এই মা মঙ্গলা গৌরী মন্দিরে প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হয়। আমরাও কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপরেই দর্শন করতে পেরেছি। আমরা মঙ্গলা গৌরী দর্শনের জন্য দাঁড়িয়ে রয়েছি, লাইনে দাঁড়িয়ে রয়েছি। মূল মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। আর এই মঙ্গলা গৌরী মন্দিরের মধ্যেও বেশ কয়েকটি মন্দির রয়েছে, সেগুলো আপনারা দর্শন করে নেবেন। এবার আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরেও কিন্তু বেশ কয়েকটি মন্দির রয়েছে। আপনারা চাইলে এই মন্দিরগুলো দর্শন করে নেবেন। আমরা কিন্তু দর্শন করেছিলাম। এছাড়াও এখানে রয়েছে একটি মহাদেবের মন্দির, চাইলে এই মন্দিরটিও আপনারা দর্শন করে নিতে পারেন। আমরা বেশ কিছুটা সময় মা মঙ্গলা গৌরী মন্দিরে কাটাই, আর এই মন্দিরের পাশেই বিক্রি হচ্ছিল পানিফল সিদ্ধ। এখান থেকে নিয়ে নিলাম পানিফল সিদ্ধ, দেখি এই যে। এবার খেয়ে দেখি কিরকম। ভালো, একটু অন্যরকমই লাগছে, এসে একবার টেস্ট করে দেখতে পারেন। মা মঙ্গলা গৌরী মন্দির দর্শন করে পানিফল সিদ্ধ খেয়ে আমরা আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে মন্দিরের বাইরে বেরিয়ে এলাম। মঙ্গলা গৌরী মন্দির দেখে
আমরা বেরিয়ে গেলাম, আর এই মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা এখান থেকে অটো নিয়ে আবার চলে যাব ভারত সেবাশ্রম সংঘ। চলুন, আমরা ভারত সেবাশ্রমের জন্য আবার একটা টোটো ভাড়া করলাম। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 30 টাকা করে। আমরা মা মঙ্গলা গৌরী মন্দির দেখে আবার টোটোতে ফিরে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ। টোটো থেকে বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর আরো একবার টোটো থেকেই দর্শন করে নিলাম বিষ্ণুপদ মন্দির। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে ওটি কিন্তু বিষ্ণুপদ মন্দিরের চূড়া। অটো থেকে নেমে পড়লাম, ভারত সেবাশ্রম সংঘ চলে আসলাম। আমাদের ঘোরা কমপ্লিট হলো, সমস্ত জায়গা আমরা দেখলাম। এবার আমরা আমাদের রুমে চলে যাব। এবার একটুখানি খাবার খাবো। তো আমি নিয়েছি এই যে কচুরি, খাস্তা কচুরি, আর এই যে লিট্টি। এবার খেয়ে দেখি কেমন। আর এখানে একটা তরকারি আছে, চাটনি আছে। ভালো। এবার লিট্টিটা খাই। বিহারে তো লিট্টি ভালো পাওয়া যায়। ভালো। আসলে পরে বিহারে অবশ্যই লিট্টি খাবে, লিট্টি কিন্তু খুব ভালো। এদিকে মা বাবা খাচ্ছে, এই যে মা নিয়েছে একটা কচুরি, এই যে খাচ্ছে, আর একটা লিট্টি। আর বাবা লিট্টি খাবে না, এই যে কচুরি খাচ্ছে। আমাদের সকলেরই খাবার খুব ভালোই লেগেছে। গয়ার আশেপাশে ঘুরে এই আবার আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে আমাদের রুমে চলে আসলাম। তো আপনারা আসলেও কিন্তু গয়াতে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবেন। যারা পিণ্ডদান করতে আসেন, ক্রিয়াকর্ম করতে আসেন, তারাও যদি সময় পান ঘুরে দেখতে পারেন। আর যারা ঘুরতে আসেন তারা তো ঘুরবেনই। আমরা ঘুরতে এসেছি, তাই আমরাও ঘুরলাম, আপনাদের দেখালাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা।